নমস্কার, আমি অর্ণব। তা আজ বেশ কিছু বছর তো হয়ে গেল আপনাদের গল্প শোনাচ্ছি। বলা যায় আপনাদের চোখের সামনে বা কানের সামনেই বড় হচ্ছি, বুড়ো হচ্ছি। তাই বুড়ো হতে হতে আজকাল একটা সমস্যা হচ্ছে, জানেন তো। কাউকে কাউকে রাস্তাঘাটে দেখলে হঠাৎ মনে হচ্ছে, আরে একে তো চিনি, কোথায় যেন দেখেছি। এইবার কিছুতেই মনে পড়ে না দেখেছিটা ঠিক কোথায়। কাউকে গিয়ে তো আর জিজ্ঞেস করা যায় না, দাদা আপনি কি আমাকে চেনেন? আমার বাড়ির খুব কাছে মানকুণ্ড হওয়ায় এইসব রিস্ক আমি নিতে পারি না। তো সেই কোথায় যেন দেখেছি কে মাথার মধ্যে নিয়েই বাড়ি ফিরি। ব্যাস, সে তো আর মাথা থেকে বেরোয় না। মনে মনে পিসির বাড়ি, কাকিমার টিউশন, SMS কার্ডের যুগের বন্ধু সব ঘুরে আসা হয়ে যায়। মনে পড়লো তো ভালো হলো, ইচ্ছে হলে তাকে টেক্সট করে, আরে আজকে তোকে দেখলাম রাস্তায়, বলাও হলো। কিন্তু মনে না পড়লেই শেষ। কতদিনে যে এই অস্বস্তি মন থেকে যাবে ঈশ্বরও বোধহয় জানে না, জানেন। আমার ধারণা এই শুধু আমার সমস্যা না, আমার একদম কচিকাঁচা শ্রোতা ছাড়া অনেকেই এর সম্মুখীন হন। যাক, এসব দুঃখের কথা থাক। আসুন একটা গল্প শোনাই আপনাদের, একসঙ্গে আরেকটু বুড়ো হই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প নয়নমণি। আশ্বিন মাস, বেলা 9টা বাজিয়াছে। আকাশে মেঘ করিয়া রহিয়াছে। কাশীর বাঙালি টোলায় একটি ক্ষুদ্র পুরাতন গৃহে দ্বিতলের রন্ধনশালায় 15-16 বৎসর বয়স্কা একটি মেয়ে বঁটি পাতিয়া বসিয়া কুটনা কুটিতেছে। মেয়েটি সুন্দরী, চোখ দুটি বেশ ডাগর, কিন্তু যেন বড় বিষণ্ণ। পরিধানে একটি চওড়া লাল পাট শাড়ি। স্নান হইয়া গিয়াছে, আর্দ্র কেশগুলির অধিকাংশ পৃষ্ঠদেশে পড়িয়া রহিয়াছে। 2-4 গুচ্ছ স্কন্ধ বেরিয়া সম্মুখে আসিয়া বক্ষের নিকট তুলিতেছে। 2 হাতে 2 গাছি ডায়মন্ড কাটা সোনার বালা আর কতগুলি রেশমের চুড়ি। বাঁ হাতে একটা সোনা বাঁধানো সাবিত্রী লোহা। উপরের হাতে 2 গাছি আঙুর পাতা প্যাটার্ন মকর মুখ তাগা। গলায় 1 গাছি ছোট চেন হার। মেয়েটি কুটনা কুটিতেছে। অদূরে চুল্লির ওপর পিতলের কড়াইয়ে সেরখানেক দুধ চড়ানো আছে। কয়লাগুলি এখনো ভালো করিয়া ধরিয়া উঠে নাই, অল্প অল্প ধূম বাহির হইতেছে। একে মেঘ করিয়া গোমট হইয়া রহিয়াছে, তার উপর ছোট ঘরখানিতে উনান ভরা কয়লা পড়িতেছে। মেয়েটির কপালে ক্রমে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। দ্বারের বাহিরে একটি সাদা বিড়াল চক্ষু মুদিয়া ধ্যানস্থ হইয়া বসিয়া আছে। মেয়েটি কুটনা কুটিতে কুটিতে এক একবার তাহার সেই বিষণ্ণ আয়ত চক্ষু দুটি তুলিয়া উন্মুক্ত দ্বারপথে বিপরীত দিকের বারান্দার পানি চাহিতেছে। তথায় কম্বলের ওপর তাহার বৃদ্ধ পিতা বসিয়া আপন মনে হরিনামের মালা ফিরাইতেছেন। আলু, বেগুন, উচ্ছে ও কাঁচকলাগুলি কাটা হইয়া গেল। মেয়েটি তখন উঠিয়া একটি ভাঙা পাখা লইয়া চুল্লির মুখে মৃদু মৃদু বাতাস দিতে লাগিল। দেখিতে দেখিতে কয়লাগুলি কনকন করিয়া ধরিয়া উঠিল। এমন সময়ে বারান্দা হইতে বৃদ্ধ হাঁকিলেন, নয়ন। মেয়েটির নাম নয়নমণি। কেন বাবা? বলিয়া সে দ্বারের বাহিরে গেল। বৃদ্ধ বলিলেন, একটু তামাক সেজে দিতে পারো মা? দিই বাবা, বলিয়া নয়নমণি ক্ষিপ্রপদে বারান্দা হইতে পিতার শয়নকক্ষে প্রবেশ করিল। তথা হইতে আবশ্যক উপকরণগুলি লইয়া আবার রান্নাঘরে ফিরিয়া আসিয়া তামাক সাজিতে বসিল। দুধটুকু ইতিমধ্যে ফুটিয়া উঠিল। নয়ন তখন তাড়াতাড়ি হাত ধুইয়া ফেলিয়া হাতা দিয়া দুধ নাড়িতে লাগিল। ওদিকে তামাকু পিয়াসী বৃদ্ধ অধীর হইয়া উঠিয়াছেন। হাঁকিলেন, তামাক সাজা হলো নয়ন? যাই বাবা, হয়ে গেছে, বলিয়া নয়নমণি কলিকাটি উঠাইয়া লইয়া ফুঁ দিতে দিতে পিতার নিকট উপস্থিত হইল। হুঁকাটি দ্বারের কোণে দাঁড় করানো ছিল, তাহাতে কলিকাটি বসাইয়া পিতার হস্তে দিল। বৃদ্ধ ধূমপান করিতে লাগিলেন।
নয়ন জিজ্ঞাসা করিল, আপনার হরিনাম হয়েছে বাবা? হয়েছে, দুধ ও চাল দেওয়া হয়ে গেছে, নিয়ে আসি? দাঁড়া দাঁড়া, তামাকটা আগে খেয়ে নি। আচ্ছা, আমি ততক্ষণ দুধটুকু জুড়োতে দিই গে বাবা, বলিয়া নয়নমণি রান্নাঘরে চলিয়া গেল। বৃদ্ধ বসিয়া আরামে ধূমপান করিতে লাগিলেন। এই বৃদ্ধের নাম হরিকিঙ্কর ভট্টাচার্য, নিবাস যশোর জেলার দুজাপুর গ্রামে। পূর্বে গভর্নমেন্ট অফিসে চাকরি করিতেন, 10 বৎসর হইল পেনশন ভোগ করিতেছেন। ইহার পুত্র নাই, 3 কন্যা, রতনমণি, গৌরমণি এবং এই নয়নমণি। বড় এবং মেজ মেয়ে বিধবা, ইহার নিকটেই থাকে। ছোট মেয়ে সধবা হইয়াও বিধবা। বিবাহ হইবার 1 বৎসর পরে ইহার স্বামী কোথায় পলাইয়া গিয়াছে, অদ্যাবধি তাহার কোনো খোঁজ পাওয়া যায় নাই। সে 4 বৎসরের কথা। ইহার কয়েক মাস পরে বুড়ার স্ত্রীবিয়োগ ঘটে। এই সকল ব্যাপারে মনের দুঃখে হরিকিঙ্কর দেশের বাড়ি, বাগান, জমি সমস্ত বিক্রয় করিয়া কাশীতে এই বাড়িখানি কিনিয়া মেয়ে 3টিকে লইয়া আজ 3 বৎসর কাশীবাস করিতেছেন। নয়নমণি কড়াই নামাইয়া সেই ফুটন্ত দুধ হাতায় করিয়া একটা বড় পাথরের খোড়ায় ঢালিতে লাগিল। পোয়াদের দুধ লইয়া কড়াইটি সরাইয়া তাহার ঢাকা চাপা দিয়া একটি কোণে রাখিল। খোড়াটি অল্প অল্প হেলাইয়া পাখার বাতাস করিয়া দুধটুকু জুড়াইল। পরে একটি কাঁসার বাটিতে সেটুকু ঢালিয়া পিতার নিকট লইয়া গেল। বৃদ্ধ দুগ্ধপান করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, কটা বাজল রে নয়ন? নয়ন একটু সরিয়া পিতার শয়ন ঘরের দেওয়াল সংলগ্ন ক্লকটির পানে চাহিয়া বলিল, 9:30 বেজে গেছে, ওই প্রায় 9:45 ধরো। হ্যাঁ, এত বেলা হয়েছে? ও, আকাশটা মেঘলা করে রয়েছে কিনা তাই বেলা বোঝা যাচ্ছে না, বলিয়া তিনি দুগ্ধটুকু নিঃশেষিত করিলেন। নয়নমণি জল লইয়া দাঁড়াইয়াছিল। পিতার হাত মুখ ধোয়াইয়া তাহাকে গামছা দিল। হাত মুছিতে মুছিতে বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, তা এত বেলা হয়ে গেল, 10টা বাজে, রতনমণি, গৌরমণি ওরা এখনো চান করে ফিরল না কেন? এত দেরি তো কখনো হয় না। ফিরবে এখনই, বোধহয় কোথাও ঠাকুর ঠাকুর দেখতে গেছে, বলিয়া নয়নমণি পিতার জন্য পান আনিতে গেল। দশাশ্বমেধ ঘাটে শত শত নরনারী, বাঙালি, হিন্দুস্তানি, মারহাট্টি, মারোয়ারি সবাই স্নান করিতেছে। বৃদ্ধগণ উচ্চ ঈশ্বরে স্তব পাঠ করিতে করিতে জল হইতে উঠিয়া আসিয়া শুষ্ক বস্ত্র পরিধান করিয়া প্রস্তর সোপানে আহ্নিক করিতে বসিতেছেন। অনেকে ঘাটওয়ালাদের নিকট গিয়া 2-1টি পয়সা দিয়া কপালে ফোঁটা তিলক লইয়া প্রস্থান করিতেছে। রতনমণি ও গৌরমণি যুবতী, উভয়েরই বিধবা বেশ। রতনের শ্যামবর্ণ দেহখানির মধ্যে স্বাস্থ্য যেন টলমল করিতেছে। মাথার চুলগুলি পুরুষ মানুষের মতো ছোট, ভ্রু চুকলের মধ্যে ক্ষুদ্র একখানি উল্কির চিহ্ন, হাতে ভিজা গামছা। গৌরমণি ক্ষীণাঙ্গী, রংটি অপেক্ষাকৃত উজ্জ্বল, বয়স অনুমান 30 বৎসর। কক্ষে গঙ্গাজলপূর্ণ ছোট্ট একটি পিতলের কলসি। দশাশ্বমেধের সিঁড়ি ভাঙিয়া ওপরে উঠিয়া 2 বোনে কালীতলার দিকে চলিল। সেখানে তরকারির বাজার বসিয়াছে। চলিতে চলিতে রতনমণি কোনো দোকান হইতে 2 ফালি বিলাতি কুমড়া, কোনো দোকান হইতে শাক, বেগুন প্রভৃতি কিনিয়া গামছাখানিতে বাঁধিয়া লইতে লাগিল। বাজার করা শেষ হইলে 2 বোনে বাঙালি টোলার একটি গলি ধরিয়া চলিল। কিছুক্ষণ চলিয়া সহসা উভয়ে পথের মাঝে দাঁড়াইল। সম্মুখে অল্প দূরে একটি শিব মন্দির, তাহারই উচ্চ বারান্দায় ভস্মমাখা দেহ এক সন্ন্যাসী বসিয়া। নিম্নে পথের ওপর গলা খোলা কোটকায়ে এক বাঙালি যুবক দাঁড়াইয়া কি যেন কথা কহিতেছে। 2 ভগিনী সেই যুবকটির পানে ক্ষণকাল চাহিয়া দেখিয়া
পরস্পরের মুখাবলোকন করিতে লাগিল। রতনমণি মৃদুস্বরে বলিল, হ্যাঁলা, ও কে বল দেখি। গৌরমণি লোকটিকে আরেক নজর দেখিয়া উত্তর করিল, এই আমাদের বিনোদ না? রতন বলিল, হ্যাঁ সেই তো, আমি তো দেখেই চিনেছি। আচ্ছা চল দেখিনি, একটু এগিয়ে ভালো করে দেখি। গৌরমণি বলিল, নিশ্চয়ই সেই দিদি, দেখছো না ঠিক সেই রকম মাথা দুলিয়ে দুলিয়ে হাত নেড়ে নেড়ে কথা করছে, ও তো বিনোদই বটে। রতনমণি বলিল, আচ্ছা চল না আর একটু কাছে যাই। হলো দেখ দেখ, আমাদের পানেই তাকাচ্ছে, ওই দেখ মুখ নিচু করলে, আমাদের চিনেছে বোধ হয়। বলিয়া রতনমণি দ্রুত পদে অগ্রসর হইল। সন্ন্যাসী ইতিমধ্যে উঠিয়া দাঁড়াইয়াছিলেন। যুবক তাহাকে প্রণামান্তর বিদায় লইয়া হনহন করিয়া বিপরীত দিকে চলিতে আরম্ভ করিল। রতনমণি চিৎকার করিয়া বলিল, বিনোদ, ও বিনোদ, কোথা যাও? বলি শোনো শোনো। যুবক তথাপি থামিল না। রতনমণি তখন প্রায় দৌড়িতে দৌড়িতে উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল, ওগো, ও কোটগাঁয় বাবু, দাঁড়াও, পালাও গোতা, কনস্টেবল, এ কনস্টেবল। বলাই বাহুল্য, সেই গলি ত্রিসীমানায় কোনো কনস্টেবল ছিল না। এবার কিন্তু যুবক পশ্চাৎ ফিরিল, দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আগে আমায় কি আপনি ডাকছেন? হ্যাঁ গো হ্যাঁ, বলিয়া হাঁপাইতে হাঁপাইতে রতনমণি কাছে আসিয়া পৌঁছিল। পথচারী দুই চারিজন নরনারীও ব্যাপার কি দেখিবার জন্য দাঁড়াইল। যুবকের মুখপানে এক দৃষ্টে চাহিয়া রতনমণি জিজ্ঞাসা করিল, কবে এলে বিনোদ? যুবক বলিল, আগে আমি তো এখানেই থাকি। কোথায় থাকো? বিশ্বনাথ সেবাশ্রমে। কিন্তু এ সকল কথা আপনি আমায় কেন জিজ্ঞাসা করছেন? আমি তো আপনাকে না চিনি নে। তাছাড়া আমার নামও বিনোদ নয়, আমার নাম সুধীরচন্দ্র বসু। রতনমণি বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর চালাকি করতে হবে না, তুমি বিনোদ নও, তুমি সুধীরচন্দ্র বসু, কায়েত। তুমি যদি কায়েত হবে তাহলে কোটের গলার ফাঁক দিয়ে ওই পইতে দেখা যাচ্ছে কেন? পথচারী লোকেরা নিকটস্থ হইয়া সত্যই লোকটির গলায় পইতা আছে কিনা দেখিবার জন্য গলা বাড়াইল। যুবক সহসা কোটের ফাঁকে হাত দিয়া পইতাটি ভিতরে ঢুকাইয়া বলিল, আগে আজকাল কায়েতেরাও পইতে নিচ্ছে যে, কায়েতরা আসলে ক্ষত্রিয় কিনা আপনার ভুল হয়েছে, আমার নাম বিনোদ নয়। আচ্ছা, আমার এখন একটু তাড়াতাড়ি আছে, আমি এখন চললাম। বলিয়া যুবক পশ্চাৎ ফিরিয়া পদবিক্ষেপ আরম্ভ করিল। রতন এক লম্ফে অগ্রসর হইয়া যুবকের কোটের পশ্চাৎভাগ ধরিয়া বলিল, খবরদার, এখান থেকে এক পা নড়ে চোখে চেঁচামেচি করে লোক জড়ো করব। ৫-৭ জন পথচারী লোক তৎপূর্বেই সেখানে জমিয়া গিয়াছে। যুবক সেই লোকগুলির পানে একবার মাত্র চাহিয়া দেখিয়া একটু রুষ্টস্বরেই বলিল, আপনি দেখছি বিষম ভুলে পড়ে গেছেন, চেঁচিয়ে লোক জড়ো করে আর কেলেঙ্কারি করবেন না দয়া করে। আচ্ছা আপনি কি চান বলুন তো? আমি কিন্তু আপনাকে একেবারেই চিনি না, দোহাই আপনার, এবার আমাকে যেতে দিন। রতনমণি বলিল, হ্যাঁ, তা চিনবে কেন? নিজের স্ত্রীর বড় বোনকে চিনবে কেন? হ্যাঁ, এই তোমার ছোট শালী গৌরমণি, একে চেনো নাকি তাও চেনো না? আচ্ছা চেনা চিনি পরে হবে না হয়, এখন বাড়ি এসো দেখিনি। বাবা আজ 3 বছর হলো কাশিবাস করছেন, নদিয়া ছত্রে আমরা থাকি, আমরা 3 বোনই এখানে আছি। বিয়ে করে তার পরের বছরই সে বাড়ি থেকে পালালে, যাকে বিয়ে করলে তার দশাটা যে কি হবে ভেবে দেখেছিলে একবার? জনতার মধ্যে হইতে কে বলিল, হ্যাঁ, ভারী অন্যায় তো। কেহ বলিল, বোধহয় পছন্দ হয়নি তাই পালিয়েছে। যুবক গম্ভীরভাবে বলিল, আপনি বলছেন আমি আপনার ছোট বোনকে বিয়ে করেছি? শুধু আমি কেন বলবো, গাঁ শুদ্ধ লোক সবাই বলবে যে তুমি আমার বোন নয়নমণিকে আজ 5 বছর হলো বিয়ে করেছ। যুবক ক্ষণমাত্র কাল কি ভাবিল, তাহার পর মুখের বিরক্ত ভাব পরিবর্তন করিয়া জনতার দিকে সহাস্য নয়নে একবার নেত্রপাত করিয়া ব্যঙ্গস্বরে বলিতে লাগিল, ও তা তো জানতাম না,
আমার ধারণা ছিল আমি অবিবাহিত। নামটি কি বললেন? নয়নমণি না? নামটি মিষ্টি বটে। তা আমাকে ভগ্নিপতি বলেই যদি আপনার এত পছন্দ হয়ে থাকে তো আমায় নিয়ে চলুন না, বেশ তো। আচ্ছা, এই নয়নমণি দেখতে কেমন বলুন দেখি? বয়সী বা কত? বলিয়া যুবক ঘাড় বেঁকাইয়া মৃদু হাস্য করিয়া রতনমণির দিকে চাহিল। জনতার মধ্যে হইতেও হাসি টিটকারি শোনা গেল। রতনমণি রাগে ফুলিতেছিল, তাহার নিঃশ্বাস জোরে জোরে পড়িতেছিল। প্রথম কয়েক মুহূর্ত সে কথা কহিতে পারিল না। অবশেষে তীব্রস্বরে বলিল, তোমার ওসব নেয়াকামি রাখো বলছি। তুমি কি ভেবেছ ওই রকম ইয়ার্কির কথা বললে আমি ভয় পেয়ে যাব, মনে করব কি জানি তাহলে বোধহয় সে আমাদের বিনোদ নয়? হ্যাঁ, রোদনি বাবনির চোখে ধুলো দিতে পারে এমন মানুষ এখনো জন্মায়নি, বুঝলে? জনতার মধ্যে হইতে একজন চাপা গলায় বলিল, হ্যাঁ হ্যাঁ, বেশ শক্ত গাঁটি। যেদিক হইতে এই শব্দ আসিয়াছিল সেই দিকে একবার সরস কটাক্ষ করিয়া রতনমণি যুবককে বলিল, আচ্ছা, তুমি যদি বিনোদ না হও তবে হাতটি একবার পাতো দেখিনি। যুবক বলিল, কেন, হাত পাতবো কেন? কিছু দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দেব, হাত পাতো। ভাবছ কি কোনো ভয় নেই? হাতটি পাতো না। আরে পাতো না, পাতো। জনতার মধ্যে উৎসুকবশত কিছু মানুষ একসঙ্গে বলিল। যুবক হাত পাতিল। রতন ভগিনীর কলসি হইতে এক অঞ্জলি গঙ্গাচল লইয়া যুবকের হাতে দিয়া বলিল, আচ্ছা, এইবার বলো, আমার নাম সুধীরচন্দ্র বসু, আমার নাম বিনোদ চাটুর্যের নয়। যুবক জল ফেলিয়া দিয়া মোচার খুঁটে হাতটি মুছিতে মুছিতে রুষ্টভাবে বলিল, দেখুন, আপনার ইচ্ছা হয় বিশ্বাস করুন, না ইচ্ছা হয় বিশ্বাস করবেন না। কাশিতে গঙ্গাজল হাতে দিয়ে আমি দিব্যি করতে যাব কেন? রতন কহিল, হ্যাঁ, এখন পথে এসো তো চাঁদু। যা হোক, ধর্ম ভয়টা এখনো আছে দেখছি। আর কথা বাড়াচ্ছ কেন বাপ? চলো বাড়ি চলো। সমস্ত বউ তোমার, তাকে তুমি কি দোষে পরিত্যাগ করলে বলো দেখি? দিনে রেতে চোখে তার জল শুকোয় না, সোনার অঙ্গখানি কালি হয়ে গেছে। বিশ্বাস না হয় নিজের চোখেই তাকে একবার দেখবে, চলো না। যুবক বলিল, দেখুন, এখন তো আমার সময় নেই। আপনারা এখন বাড়ি যান, ঠিকানাটা বরং আমাকে বলে যান, আমি ওবেলা আসবো। এখন নদের ছত্তর বললেন না? তা কত নম্বর? রতন ভেঙাইয়া বলিল, নম্বরে কাজ নেই, নম্বর জেনে নিয়ে ওবেলা উনি আসবেন। আমাকে কচি খুকিটি পেয়েছ কি না? জনতা হইতে একজন বলিয়া উঠিল, ছেড়ো না বামুনগিন্নি, মতলব ভালো নয়, ফাঁকি দেবে কিন্তু, বলে দিচ্ছি। একজন বকাটে যুবক কাহিয়া উঠিল, ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। ইহাদের প্রতি সরস কটাক্ষপাত করিয়া যুবকের দিকে ফিরিয়া রতন স্বাভাবিক স্বরে বলিল, দেখো, ওসব চালাকি রাখো। ভালো চাও তো আমার সঙ্গে আমার বাড়ি এসো, নইলে আমি পুলিশ ডাকবো, তা বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ। যুবক বলিল, আমি এখন কিছুতেই আপনার সঙ্গে যাব না, আপনি পুলিশই ডাকুন আর যাই করুন। বলিয়া সে গম্ভীর হইয়া দাঁড়াইয়া রহিল। যদিও সেটা ছোট গলি, তথাপি আগে পিছে আশেপাশে এতক্ষণে অন্তত 15-20 জন লোক জমা হইয়া পড়িয়াছিল। একজন বলিয়া উঠিল, আহা, জানি না মশাই, মেয়ে মানুষটি কিরকম দেখতে, একটু দেখেই আসুন না। হায় হায়, আমাদের তো আর কেউ ডাকে না রে। রতন দেখিল এখানে দাঁড়াইয়া এমন করিয়া কথা কাটাকাটি করিয়া আর কোনো লাভ নাই। জনতা বাড়িতেছে এবং তাহারা অপমানসূচক মন্তব্য করিতে আরম্ভ করিয়াছে। ধীরভাবে যুবকের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কোথায় আছো বললে? অগস্ত্য কুণ্ডে, বিশ্বনাথ মিশনের সেবাশ্রমে। আপনি বিশ্বাস করুন, ওবেলা আমি সত্যিই আসব। এখন আমাকে রেহাই দিন, দোহাই আপনাদের, দেখছেন তো। বলিয়া যুবক জনতার দিকে নেত্রপাত করিল। রতন বলিল, নিশ্চয়ই আসবে, আমরা থাকি D-26 নম্বর নদিয়া চত্বরে। 3 সত্যি করে বলো যে আসবে। যুবক বলিল, 3 সত্যি করছি, আসবো আসবো আসবো। ওবেলা 5টার সময় নদের চত্বরে আপনার ওই D-26 নম্বর বাড়িতেই আমি আসবো।
আপনাদের বাড়িতে তো অন্য লোকও আছেন, তাঁরা বোধ হয় আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি আপনাদের বিনোদ নই। আচ্ছা, তখন আমাকে রেহাই দেবেন তো? রতন বলিল, পরের কথা পরে হবে। আমি বিশ্বনাথ সেবাশ্রম চিনি, কিন্তু যদি না আসো 5টার পর আমি কিন্তু সেইখানে গিয়ে জোর হাঙ্গামা বাঁধিয়ে দেব। তারপর গলায় গামছা বেঁধে তোমাকে হির হির করে টেনে আনবো। রোদনি বামনি কিন্তু সোজা মেয়ে নয়, আমি বলে রাখলাম। আরে আসবো আসবো, এখন বাড়ি যান বলিয়া যুবক কমনোত্তম হইল। রতন বলিল, আর একটা কথা, কোন দিকে মুখ করে রয়েছ বলো দেখি? যুবক বলিল, দক্ষিণ দিক। কেন? বাবা বিশ্বনাথের মন্দির এখান থেকে খাড়া দক্ষিণে। বাবার মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ কন্যে, আমার সম্মুখে তুমি 3 সত্যি করেছো, সেইটি কিন্তু মনে রেখো। আমি আর এ হাটের মাঝে দাঁড়িয়ে তোমায় কি বলবো বলো? এখন তুমি জানো আর তোমার ধর্ম জানে। শেষের কথাগুলি বলিতে বলিতে রতনের গলার স্বর কেমন জানি ভারী হইয়া উঠিল। তাহার চক্ষু দুইটি ছলছল করিতে লাগিল। না না, আমি ঠিক আসব। D-26 নম্বর নদিয়া ছত্তর। প্রণাম বলিয়া যুবক জনতা ভেদ করিয়া প্রস্থান করিল। দুই ভগিনীও বিষণ্ণ মুখে গৃহাভিমুখে চলিল। কন্যাদ্বয়ের নিকট সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া বৃদ্ধ হরিকিঙ্কর সন্দিগ্ধভাবে মস্তক সঞ্চালন করিতে করিতে বলিলেন, আসতে তো বললে, কিন্তু সে যদি বিনোদ না হয়? রতনমণি গৌরমণি উভয়ই জোর করিয়া বলিল, সে যে বিনোদ তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। কিন্তু অত করে তোমরা বললে, তবু শেষ পর্যন্ত নাম পরিচয় সে স্বীকার করলে না কেন? রতন বলিল, তা তো করবেই না বাবা, তার মনে মনে একটা বৈরাগ্য হয়েছিল, তাই না সে সংসার ছেড়ে পালিয়েছে। ভাবলে এরা যদি এখন আমাকে বিনোদ বলেই চিনতে পারে, তাহলে ধরপাকড় আরম্ভ করবে, আবার কি শেষে সেই সংসারের বন্ধনে বাঁধা পড়ে যাব। তাই মিথ্যে করে বলেছে আমি সুধীর বোস। বৃদ্ধ একটু হাসিয়া বলিলেন, সাধু পুরুষ, সংসার বন্ধনে বড় ভয়, কিন্তু মিথ্যে কথা তো মুখে আটকায় না। কিন্তু তাহার এই ব্যঙ্গের ভাব অধিকক্ষণ রহিল না, আবার গম্ভীর ও দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িলেন। গৌরমণি বলিলেন, আর একটা কথা ভেবে দেখুন বাবা, সত্যি যদি সে সুধীর বোস হতো, তাহলে দিদি যখন তার হাতে গঙ্গা জল দিয়ে বললে, বলো আমি সুধীর বোস, আমি বিনোদ নই, তখন সে গঙ্গা জল ফেলে দিয়ে হাত মুছে ফেললে কেন? বৃদ্ধ ওষ্ঠোত্তয় কুঞ্চিত করিয়া বলিলেন, পাগলি, ওতেই কি প্রমাণ হয় যে সে বিনোদ? কাশী হেন স্থান, এখানে গঙ্গা জল হাতে নিয়ে দিব্যি করে সত্যি কথা বলতেও অনেকেরই আপত্তি থাকতে পারে। বেশ করে ভেবে চিনতে দেখ, শেষকালে সত্য পুরুষকে নরকে ডোবাস নে যেন। পিতার এই অবিশ্বাসে রতন একটু চটিয়া, একটু উত্তেজিত স্বরেই বলিল, আমরা এত করে বলছি, তবু আপনার মনে সন্দেহ যাচ্ছে না বাবা? আমাদের কি ধম্মাধম্ম জ্ঞান একেবারেই নেই? আমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে পারি সেই বিনোদ। কন্যাকে কুপিত দেখিয়া হরিকিঙ্কর বলিলেন, 5 বছর আগে তোমরা তাকে দেখেছিলে, সেই বা কদিন? মাঘ মাসে বিয়ে হলো, জ্যৈষ্ঠী মাসের ওই ষষ্ঠী বাটা এসেছিল, 3টে দিন তো মোটে ছিল। তারপর ওই জন্মাষ্টমীর ছুটিতে একবার এসেছিল, 1 দিন না 2 দিন ছিল বুঝি। গৌর বলিল, 1 দিন 1 রাত ছিল। বৃদ্ধ বলিলেন, তবেই তো বোঝো দেখিনি, 3 দিন আর ওই 1 দিন, 4 দিন, এই তো তার সঙ্গে তোমাদের পরিচয়। আমি বরঞ্চ তাকে, হ্যাঁ, তোমাদের চেয়ে বেশিবার দেখেছি। যখন ছেলে দেখতে গিয়েছিলাম, তারপর আশীর্বাদের সময়, তারপর বিয়ের পর নয়নকে আমি সেখান থেকে আনতে গিয়েছিলাম। সে যাই হোক, আসবে তো বলেছে, আসুক দেখি। রতন বলিল, আপনি দেখলেই তাকে চিনতে পারবেন বাবা, তবে আগে কাছে মাথায় একটু ঢ্যাঙা হয়েছে, রংটাও একটু ফর্সা হয়েছে, পশ্চিমে রয়েছে কি না?
কিন্তু সেই মুখ, সেই চোখ, সেই গলার স্বর আর সেই কথা বলিবার ভঙ্গি। পিতাকে সযত্নে আহার করাইয়া নিজেরা খাইয়া সংসারের কাজকর্ম সারিয়া গৌর ও নয়ন পাশের ঘরটিতে গিয়া 3 বোনের জন্য 3খানি মাদুর বিছাইয়া শয়নের উদ্যোগ করিল। রতনমণি পিতাকে শোয়াইয়া তাহার পদসেবা করিতেছিল। কিছুক্ষণ পরে পানের ডিবা ও সুরতির কৌটা হাতে করিয়া সেও ঘরে আসিয়া প্রবেশ করিল। নিজের মাদুরে বসিয়া 2 চারিটি অন্য কথার পর বলিল, নইনি, তোর বাক্সে সেই সাবান ছিল, সে কি আছে? নয়ন বলিল, আছে। কেন দিদি? বের করে রাখিস। আর এই চাবি নে, বাবার ঘরের আলমারি খুলে 2টো টাকা বের করে আনতো। গৌরমণি দিদির কোটা হইতে 2টি সুরতিগুলি লইতে লইতে বলিল, কেন দিদি, এখন টাকা কি হবে? রতন বলিল, যাই, সরোজিনীর দেওরকে দিয়ে একটা রেজলি আরো 2-1 জিনিস টিনিস আনাই। গৌর জিজ্ঞাসা করিল, রেজলি কি? নয়নমণিও কৌতূহলের সহিত দিদির মুখপানে চাহিয়া রহিল। রতন বলিল, রেজলি জানিস নে? ওই যে কাঁচের কৌটোতে থাকে রে, আজকালকার মেয়েরা সাবান টাবান মেখে মুখে মাকে, তাকেই রেজলি বলে। একটু ভাবিয়া নয়নমণি বলিল, রেজলি নাকি হেজলিন বলো তো? সেই সাদা দুধের মতো বেশ মিষ্টি মিষ্টি একটা গন্ধ আছে, সেই হেজলিনের কথা বলছো বুঝি? রতন বলিল, হ্যাঁ হ্যাঁ, ওই ওই হেজলি বুঝি বলে। গৌরমণি হাসিতে লাগিল, বলিল, রেজলি? রেজলি কি? হেজলিনকে বলে রেজলি। দিদি যেন ঢং, তেলাকুচো রং। রতন বলিল, যা যা, আর ঠাট্টা করতে হবে না, আমি সে গেলে মানুষ, কত শত কি জানি। আমাদের আমলে ওসব ওঠেনি, আমরা জানিও নে। আজকালকার ছুরিগুলো সব মুখে মাকে দেখতে পাই, তাই ভাবলাম যে একটা আনিয়ে নি। জানা নয়ন, 2টো টাকা বের করে নিয়ে আয় না। নয়নমণি উঠিল না, মুখখানি বিষণ্ণ করিয়া বসিয়া রহিল। রতন রাগিয়া নিজে উঠিয়া টাকা বাহির করিয়া সরোজিনীদের গৃহাভিমুখে চলিয়া গেল। সেইগুলিতে কাছেই তাহারা থাকে। প্রভাতের মেঘ মেঘ ভাবটা কাটিয়া গিয়া এখন বেশ রৌদ্র উঠিয়াছে, গোমোটো কাটিয়া গিয়াছে। জানালা দিয়া ঝুরঝুর করিয়া শরতের মিষ্ট বাতাস আসিতেছে। গৌরমণি তাহার মাদুরখানি জানালার নিকট সরাইয়া লইয়া শয়ন করিল এবং অবিলম্বে ঘুমাইয়া গেল। নয়নমণি শুইয়া রহিল, কিন্তু তাহার ঘুম আসিল না। সে কেবল আকাশ পাতাল চিন্তা করিতে লাগিল। এতদিনের পর বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা কি তার পানে মুখ তুলিয়া চাহিলেন? এতদিন ধরিয়া মনে মনে গোপনে যে প্রার্থনা সে করিয়া আসিতেছে, আজ কি তাহা সত্যই পূর্ণ হইবে? কিন্তু আবার মনে হইল, সত্যই কি তিনি? তিনি যদি না হন, দিদিরা দুজনেই বলিতেছেন বটে, কিন্তু বাবা যে বিশ্বাস করিতেছেন না। কিন্তু বাবা তো দেখেন নাই, দিদিরাই দেখিয়াছে। আচ্ছা, আসুন তো, নয়নও দেখিবে। বিবাহের পর শ্বশুরালয়ে গিয়া 3টি দিন সেইখানে থাকিয়া সে পিত্রালয়ে ফিরিয়া আসে। জামাই ষষ্ঠীর সময় আসিয়াও 3 দিন তিনি ছিলেন, আর একবার আসিয়াছিলেন সেই জন্মাষ্টমীর ছুটিতে। 3 আর 3 6, আর 1 7। এই 7 রাত্রি সে স্বামীকে কাছে পাইয়াছিল, কিন্তু লজ্জায় কখনো চোখ তুলিয়া তাহার মুখের পানে চাহিতে পারে নাই। তবে দিনের বেলায় আড়ালে থাকিয়া 2-4 বার তাহাকে সে দেখিয়াছে, তাহাতেই স্বামীর মুখখানি তাহার হৃদয়ে অঙ্কিত হইয়া আছে। সে মুখ কি ভোলা যায়? যথার্থই যদি তিনি হন, তবে আমি অমুক নই, আমি সুধীরচন্দ্র বসু, এই বলিলেই কি তিনি নয়নমণিকে ঠকাতে পারিবেন? কখনোই না, সে তাহাকে দেখিলেই চিনিবে। এখন বাবা বিশ্বনাথের কৃপায় সত্যই যদি তিনি হন, তবেই, নহিলে ওরা কপাল তো পুড়িয়াছেই। আবার নয়নমণির একথাও মনে হইল, যদি তিনিই হন, অথচ কোনো মতেই সে কথা স্বীকার না করেন,
কিংবা আত্মপ্রকাশ করিয়াও গৃহী হইতে নয়নকে গ্রহণ করিতে সম্মত না হন? নয়ন ভাবিল, তবু তো তাহাকে একবার দেখিতে পাইব। এই শহরেই তিনি রহিয়াছেন, তাহাও তো জানিয়া মনকে একটু স্থির করিতে পারিব। বরদিদি মাঝে মাঝে তাহার খবরটাও তো আনিয়া দিতে পারিবেন। এইরূপ নানা চিন্তায় 2 ঘণ্টা অতিবাহিত হইয়া গেল। পাশে পিতার ঘরে ঘড়িতে ঠং ঠং করিয়া 3টা বাজিল। নয়ন মনে মনে বলিল, আর 2 ঘণ্টা, তারপরে পথসৃষ্টে কি আছে কে জানে। কিয়ৎক্ষণ পরে রতনমণি অঞ্চলে কয়েকটি প্রসাধন সামগ্রী লইয়া প্রবেশ করিল। দেওয়ালের আলমারিতে সেগুলি সাজাইয়া রাখিয়া গৌরমণিকে ডাকিতে লাগিল। গৌরী, ওলো ওট ওট, বেলা যে পড়ে এলো, নইনিকে ওটা, গা মুখ ধুইয়ে ও চুল টুল বেঁধে দেওয়ার জোগাড় দেখ। আমি ততক্ষণ কয়লায় আগুন দিই গে, একটু জল খাবার তৈরি করতে হবে তো নাকি। গৌরমণি উঠিয়া বসিল, একটি হাই তুলিয়া আঙুলে তুড়ি বাঁচাইয়া জিজ্ঞাসা করিল, কটা বেজেছে? 4টে বাজে প্রায়, একটু হাত চালিয়ে নে রে। বলিয়া রতনমণি চলিয়া গেল। নয়নমণি পশ্চাৎ ফিরিয়া শুইয়াছিল। গৌরমণি তাহাকে নিদ্রিত মনে করিয়া উঠিয়া তাহার পাশে গিয়া বসিল এবং গায়ে হাত দিয়া ডাকিতে লাগিল, নয়ন, ও নয়ন, ওর দিদি। নয়নমণি ফিরিয়া দিদির পানে চাহিল। গৌর বলিল, ওঠ, সাবান কোথায় আছে বের কর, চল তোর হাত মুখটা আগে ধুইয়ে দি, তারপরে চুল বাঁধতে হবে, ওঠ। নয়ন বলিল, থাক দিদি, চুল বেঁধে আর কি হবে বলো, ভর আসছে যে। বলিয়া গৌরমণি আদরে ভগিনীর চিবুক স্পর্শ করিল। নয়ন উঠিয়া মুখখানি নিচু করিয়া বলিল, কার পর সেই পাকে জানে। গৌরমণি চটিয়া বলিল, বাবার সঙ্গে তুই ওই সুদ ধরলি? দিদি বলছে সেই, আমি বলছি সেই, যারা দুজন দেখেছে তারা বলছে সেই, আর তোরা দেখলি নে কিছু না, তোরাই বলবি সে নয়। নয়ন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কি জানি দিদি, তোমরাই জানো ভাই। তোমরা আমার চুল বেঁধে গহনা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে, আর বাবা যদি বলেন সে নয়, তখন সেসব গয়না কাপড় খুলে দিতে তো পথ পাবো না। ছি ছি, কি ঘেন্না, সে লজ্জায় পড়াচ্ছে মরে যাওয়াও ভালো দিদি। না না, আমি চুল বাঁধবো না, গয়না কাপড়ও পরবো না, যেমন আছি তেমনই আমাকে থাকতে দাও দিদি, তোমার পায়ে পড়ি আমি। রতনমণি এই সময় কি লইতে ঘরে আসিয়াছিল। শেষ দিককার কথাগুলি শুনিয়া সেও আসিয়া ভগিনী দ্বয়ের নিকট বসিল। নয়নমণির কপালের কাছে 2-4 গাছি এলোমেলো চুলকে ঠিক করিয়া দিয়া বলিল, অমন অবুঝপোনাকে করে বলতো, ছি, আমি বলছি সে বিনোদ, তাতে কোনো সন্দেহ নেই। বাবা এখন যাই বলুন, তাকে দেখলেই চিনতে পারবেন, সেই জন্য আমি ভয় করছি নে। আমার ভয় কি তা তোকে বলি শোন। তার মনে একটা বৈরাগ্য হয়েছিল, তাই না সে ঘর ছেড়ে সংসার ছেড়ে পালিয়ে এসেছে। সে কি অমনি এক কথায় আবার সংসার ধর্মে ফিরে আসতে চাইবে? আমরা অবশ্যই যতদূর সাধ্য তাকে বোঝাবো, কিন্তু আমাদের কথায় তার যদি মন না ফেরে, তখন তো তোমাকেই চেষ্টা করতে হবে বোন। নয়নমণি বলিল, আমার পোড়া কপাল আর কি, আমি আর কি চেষ্টা করব? আমি কথাটি কইতে পারবো না, সে কিন্তু আমি বলে রাখছি। রতন বলিল, তোকে কি তার কাছে হাত মুখ নেড়ে উকিলের মতো বকতে বলেছি? তবে যদি দরকার হয়, আচ্ছা সে যখন দরকার হবে আমি তোকে বলে দেবো। এখন লক্ষ্মীটি যা বলছি তাই শোন, মুখে হাতে সাবান দিয়ে চুল টুলগুলো বাঁধ, আমি আবার আসছি খানিক পর। বলিয়া রতনমণি উঠিয়া গেল। 5টা বাজিতে তখনও 5-7 মিনিট বাকি ছিল। বন্ধ সদর দরজার শিকল ছমছম করিতে লাগিল। সঙ্গে সঙ্গে শোনা গেল, বাড়িতে কেউ আছেন? গৌরমণি বোনের চুল বাঁধা ছাড়িয়া পিতার ঘরের দিকে ছুটিয়া আসিয়াছিল। সে তাড়াতাড়ি বলিল, বাবা, বিনোদেরই গলা শোন না। বৃদ্ধ বলিলেন,
কি জানি, ঠিক বুঝতে পারছি কই। দ্বিতীয়বার শব্দ আসিল, বাড়িতে কেউ আছেন? রতনও রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়াছিল। সে বলিল, সারাদিন বাবা, নইলে সে 3টি বার ডম্বটাক দেখে হয়তো চলেই যাবে। গলির ওপর যে জানালা খুলিয়াছে তাহার নিকটেই বৃদ্ধ দাঁড়াইয়াছিলেন। হাঁকিলেন, কাকে চান আপনি? উত্তরে কণ্ঠস্বর পরীক্ষা করিবার জন্য তিনি কান খাড়া করিয়া রহিলেন। নিম্ন হইতে শব্দ আসিল, হরিকিঙ্কর বাবু কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, দাঁড়ান বলিয়া তিনি নিচে নামিবার জন্য বাহির হইলেন। রতন ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া বলিল, বাবা আপনি থাকুন, আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি। কিন্তু বাবা, দোহাই আপনার, সে নিজের পরিচয় যতই অস্বীকার করুক, আপনি কিন্তু চটে গিয়ে তাকে কিছু বলবেন না। আপনি শুধু দেখুন সে যথার্থ বিনোদ কিনা। আপনার মন যদি নিঃসন্দেহ হয়, তখন যা করবার আমরাই করব। বলিয়া রতন প্রায় ছুটিয়া সিঁড়ি দিয়ে নামিয়া গিয়া দরজা খুলিয়া দিল। রতনকে দেখিবা মাত্র যুবক বলিল, দেখুন, আমি কিন্তু আমার সত্য রক্ষা করেছি। রতন বলিল, এসো ভাই এসো, তুমি যে ফাঁকি দিয়ে পালাবে না সে বিশ্বাস আমার ছিল। চলো ওপরে চলো। সদর দরজা বন্ধ করিয়া আগন্তুককে সঙ্গে লইয়া সিঁড়ির কাছে আসিয়া রতন হঠাৎ দাঁড়াইল। বলিল, দেখো ভাই, একটা কথা বলে দিই, তোমার শ্বশুরের সঙ্গে দেখা হলেই তাকে প্রণামটা করো কিন্তু, নইলে তিনি চটে যান, বুড়ো মানুষ কি না। যুবক বলিলেন, আমার আবার শ্বশুর কে আছে? আমি তো আপনাকে আগেই বলেছি আমি অবিবাহিত। রতন বলিল, হলো, আবার বুলি ধরলে বুঝি। আচ্ছা, শ্বশুর না হয় নাই হলেন, ব্রাহ্মণ তো, প্রাচীন হয়েছেন, পুণ্যের শরীর, চপ তপ নিয়েই আছেন, তাকে ভূমিষ্ঠ হয়ে একটা প্রণাম করলে কোনো দোষ আছে কি? না, তা দোষ নেই। আচ্ছা, প্রণাম করব এখন, কিন্তু একটা কথা, আমাকে দয়া করে একটু শীঘ্র ছেড়ে দিতে হবে, আমার অনেক কাজ রয়েছে। বলিয়া রতনের পশ্চাৎ পশ্চাৎ যুবক সিঁড়ি দিয়ে উঠিতে লাগিল। বৃদ্ধ হরিকিঙ্কর শয়নগৃহের দ্বার দেশে হুকা হাতে করিয়া দাঁড়াইয়া সিঁড়ির দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন তিনি। আগন্তুক তাহার চক্ষুগোচর হইবা মাত্র তিনি বারান্দায় বাহির হইয়া দাঁড়ালেন। যুবক আসিয়া ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিল। এসো বাবা এসো, চিরজীবী হও বলিয়া বৃদ্ধ আশীর্বচন উচ্চারণ করিলেন। শয়নকক্ষের জানালার কাছে মাদুর বিছানো ছিল। বৃদ্ধ আগন্তুককে লইয়া গিয়া সেইখানেই বসাইলেন। বলিলেন, তোমার শরীর ভালো আছে তো? যুবক তাহার মুখের দিকে না চাহিয়া উত্তর করিল, আগে হ্যাঁ। তা কাশীতে কতদিন আসা হয়েছে শুনি? যুবক পূর্ববৎ উত্তর করিল, ওই বছর 2 হবে। বিশ্বনাথ সেবাশ্রমে আছো শুনলাম, তাই না? আগে হ্যাঁ। তুমি সেখানে কি করো? রোগীদের চিকিৎসা করি, সেবা শুশ্রূষা করি। মাইনে দেয়? আগে না, সেখানেই খাইদাই থাকি, হাত খরচ বলে সামান্য কিছুই দেয়, এই কাজেই জীবন উৎসর্গ করেছি আমি। বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, এই সেবাশ্রম ব্যাপারটা কি? যুবক বলিলেন, এই যে সেবাশ্রম, এটা বিশ্বনাথ মিশন প্রতিষ্ঠা করেছে। দেশের অনেক বড় বড় লোক, রাজা মহারাজা এইসব মিশনের পৃষ্ঠপোষক। কাশীতে এসে যারা পীড়িত হয়ে পড়ে, সহায় সম্পত্তি নেই, ওরা তাদের ওই সেবাশ্রমে নিয়ে গিয়ে চিকিৎসা করান, সেবা শুশ্রূষা করান, হাসপাতালের মতো আর কি। বৃদ্ধ ব্যাকুলভাবে ছেলেটির মুখপানে চাহিয়া রহিলেন। তাহার পর একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া জিজ্ঞাসা করিলেন, কাশীতে আসিবার পূর্বে তুমি কোথায় ছিলে বাবা? নানা স্থানে ঘুরে বেড়াতাম। তোমার বাপ মা বেঁচে আছেন? আগে না, তুমি বাড়ি ছাড়ার আগেই তারা গত হয়েছিলেন নয়? আগে হ্যাঁ। তা বাড়িতে এখন কে কে আছেন? তা তো জানি নে। বৃদ্ধ একবার আকুল নয়নে ছেলেটির পানে চাহেন,
আবার ঊর্ধ্বমুখ হইয়া কি চিন্তা করেন। দেওয়ালে ঠেসানো হুকাটি লইয়া কলিকায় হাত দিয়া দেখিলেন আগুন নিবিয়া গিয়াছে। বলিলেন, বাবা তুমি একটু বসো, আমি তামাকটা সেজে আনি। বলিয়া তিনি উঠিয়া গেলেন। পার্শ্বের ঘরে যাইবা মাত্র রতনমণি গৌরমণি উভয় তাহাকে জিজ্ঞাসা করিল, বাবা এ আমাদের বিনোদ নয়? বৃদ্ধ বলিলেন, হ্যাঁ মা, অনেকটা তো সেরকমই বোধ হচ্ছে, কিন্তু আবার কিন্তু কিসের বাবা? কিন্তু ঠিক তো বুঝতে পারছি নে, নিশ্চিন্ত হতে পারছি নে যে মা। গলার স্বরটা তারই মতো বোধ হচ্ছে, আর সেই রকমই মাথা দুলিয়ে দুলিয়ে কথা কয়। কিন্তু এরকম তো অনেকেরই দেখেছি। আর আর মুখ চোখ, হ্যাঁ মুখ চোখ, হ্যাঁ তাও কতকটা যেন তারই মতো। কিন্তু কিন্তু আমার চোখে সে জ্যোতি তো আর নেই। তাছাড়া আজ 4 বছর তাকে দেখিনি। আমি তো নিশ্চিন্ত হতে পারছি না মা। গৌরমণি ম্লান মুখে চক্ষু নত করিল। রতনমণি বলিল, সেই মুখ, সেই চোখ, সেই গলার স্বর, তবু আপনি নিশ্চিন্ত হতে পারছেন না? এই যে আপনার অন্যায় বাবা। বৃদ্ধ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তা কি করব বলো মা, বাবা বিশ্বনাথই জানেন। গৌরমণি বলিল, তাহলে এখন কি করা যায়? ওকে ছেড়ে দেব? ছেড়ে দেবে? কিন্তু যদি সেই হয়, হাতছাড়া করাটা আমি যে কিছুই বুঝতে পারছি নে। তোমরা যা ভালো বোঝো তাই করো বাছা, আমাকে একটু তামাক সেজে দাও। বলিয়া সেইখানে তিনি মেঝের ওপর বসিয়া পড়িলেন। পিতাকে তামাক সাজিয়া দিয়া গৌরমণি আগন্তুকের জন্য আসন বিছাইল। রতনমণি খাবার সাজাইয়া আনিতে গেল। বৃদ্ধ আসিয়া আগন্তুককে ডাকিয়া আনিলেন। সে আসিয়া কিঞ্চিত আপত্তির পর জলযোগে বসিল। গৌরমণি নিকটে রহিল। তামাকু সেবানান্তর বৃদ্ধ নিজ কক্ষে গিয়া জামা গায়ে দিয়া কাঁধে একখানা চাদর ফেলিয়া লাঠি হস্তে বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইলেন। রতন জিজ্ঞাসা করিল, কোথায় চললেন বাবা? আমি আমি একবার বিশ্বনাথ দর্শন করে আসি মা। রতন বলিল, ওকে একটু বোঝাবেন না? তোমরা বোঝাও, যা ভালো বোঝো তাই করো। রতন বলিল, আহা আমরা তো বোঝাবো, কিন্তু সে শুনবে কি? আপনি থাকলে। না 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 না, সে আমি পারবো না। আমার মনটা ভারী অশান্ত হয়েছে। আমি এখন মন্দিরে গিয়ে বাবার পায়ের কাছে কিছুক্ষণ বসে থাকবো। বলিয়া তিনি অগ্রসর হইলেন। রতন তাহার পথ আগলাইয়া বলিল, শুনুন বাবা, আমাদের মনে কিছুমাত্র সন্দেহ নেই যে এই বিনোদ। আমরা 2 বোনে বুঝিয়ে সুজিয়ে যদি না পারি, তবে একটা মতলব ঠাউরেছি। আপনার হুকুম পেলে তা করতে পারি। কি মতলব? নয়নকে ওর সঙ্গে দেখা করিয়ে দিই। আমাদের কথায় যদি ওর মন না গলে, নয়নের মুখখানি দেখেও তো গলতে পারে। দেখুক কি মহানিষ্ঠুরের কাজ সে করেছে। আপনি কি বলেন? বৃদ্ধ বলিল, নয়নের সঙ্গে দেখা করিয়ে দেবে বলছো? সেটা কি ঠিক হবে? কি জানি, একটু ভাবি দাঁড়াও। দূর হোক গে, আমার মাথায় গুলিয়ে গেছে। দুর্বল মাথা, বুদ্ধিও দুর্বল। হরি হে, সে তোমার যা হয় করো। বেশ করে বুঝে দেখো আগে। যদি মনে তোমাদের কোনো সন্দেহ না থাকে, তবেই দেখা করাও। আচ্ছা, নয়নকে একবার এখানে ডাকো দেখি। রতন গিয়া নয়নকে লইয়া আসিল। বৃদ্ধ ব্যাকুল নেত্রে মেয়ের অবনত মুখের পানে চাহিয়া তাহার মস্তকে হস্তার্পণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, বাবা বিশ্বনাথ তোমায় রক্ষা করুন। সতী সাবিত্রী তোমায় তাদের পায়ের ধুলো দিন। বলিয়া তিনি দ্রুতপদে সিঁড়ির দিকে অগ্রসর হইলেন। রতন ছুটিয়া গিয়া জিজ্ঞাসা করিল, আপনি কখন ফিরবেন বাবা? আরতির পর।
বলিয়া তিনি লাঠি ঠকঠক করিতে করিতে সিঁড়ি দিয়া নামিতে লাগিলেন। জলযোগ শেষ হইলে রতনমণি আগন্তুককে পিতার কক্ষে লইয়া গিয়া বসাইল। গৌরমণি দিবার পান আনিয়া দিল। দুই ভগিনী মেঝের ওপর বসিয়া কথোপকথন আরম্ভ করিল। রতনমণি বলিল, তাহলে কি ঠিক করলে ভাই? কি ঠিক করলে ভাই, বলো আমাদের। যুবক কহিল, কিসের কি ঠিক করলাম? ছুরিটিকে কি ভাসিয়ে দেবে, সেই কি কর্ম? এখনো কি আপনাদের ভ্রম গেল না? এখন আপনারা মনে করছেন আমি আপনাদের ভগিনীপতি? আচ্ছা, আপনার বাবা আমাকে দেখে কি বললেন? রতন বলিল, তিনিও তোমায় চিনেছেন, তুমি বিনোদ। যুবক বলিল, আরে না, আমি আপনাদের বিনোদ নই। কেন মিছে আমায় ধরপাকড় করছেন বলুন তো? তুই বনে যুবককে অনেক করিয়া পুছাইতে লাগিল। বলিল, ভাই, অনেকদিন তোমাকে দেখিনি বটে, কিন্তু আপনার জনকে কি মানুষ ভোলে? সেই মুখ, সেই চোখ, সব সেই। সেও কলকাতা ক্যাম্পবেল স্কুলে ডাক্তারি পাশ করেছিল, তুমিও এখানে ডাক্তারি করছো। তারও বাপ মা ছিল না, তোমারও নেই। কেন মিছে আমাদের বোলাচ্ছ ভাই? কিন্তু তথাপি কিছুতেই যুবক স্বীকার করে না যে সে বিনোদ। এইরূপ করিতে করিতে সন্ধ্যা হইয়া আসিল। যুবক বলিল, এখন আমাকে বিদায় দিন আপনারা। রতন বলিল, একটু বসো, বাবা ফিরে আসুন। বলিয়া সে উঠিয়া বাতিটা জ্বালিয়া দিয়া বাহিরে গেল। কিছুক্ষণ পর ডাকিল, গৌরী, শোন একবার এদিকে। গৌরমণিও চলিয়া গেল। যুবক একা রহিল। একবার সে ভাবিল এই সুযোগে পলায়ন করে। উঠি উঠি করিতেছে, এমন সময় দ্বারের নিকট মলের ঝুমঝুম শব্দ শুনিয়া চমকিয়া চাহিয়া দেখিল একটি অবকুণ্ঠনবতী রমণী। তৎপশ্চাৎ গৌরমণি তার দেশে আসিয়া দাঁড়াইল। গৌরমণি বলিল, ভাই, এত করে আমরা সকলে মিলে তোমাকে বোঝালাম, কিন্তু তুমি তো শুনলে না। দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে যা চিরজীবনে সুখ দুঃখের ভার নিয়েছ, তুমি তাকে পরিত্যাগ করলে তার কি উপায় হবে সেইটে তাকে বুঝিয়ে দিয়ে যদি যেতে ইচ্ছে হয় তোমার যাও। বলিয়া গৌরমণি বনটিকে ভিতরে ঠেলিয়া দিয়া কপাট টানিয়া ঝম করিয়া শিকল বন্ধ করিয়া দিল। যুবক মাদুরের ওপর বসিয়াছিল, সেইখানেই দাঁড়াইয়া উঠিল। নয়নমণি ধীরে ধীরে নিকটে আসিয়া কলবস্ত্র হইয়া তাহাকে প্রণাম করিয়া অবনত মুখেই দাঁড়াইয়া রহিল। যুবক নির্নিমেষ নয়নে এই যুবতীর সুন্দর মুখখানির পানে চাহিয়া রহিল। শেষে বলিল, তুমি আমায় চিনতে পারছ? নয়নমণি নীরবে মাথা নাড়িয়া জানাইল, হ্যাঁ। যুবক জিজ্ঞাসা করিল, আমি কে? নয়ন অত্যন্ত মৃদুস্বরে বলিল, আমার স্বামী। বেশ চিনেছ। নয়নমণি আবার নীরবে মাথা হেলাইল। যুবক মৃদুস্বরে বলিল, কিন্তু আমি তো তোমার স্বামী নই। নয়ন একবার মুখখানি তুলিল, বলিল, তুমি আমার স্বামী নও এ কথা তুমি আমাকে বলো না। আমাকে যদি তুমি পায়ে না রাখো, ফেলেই দিতে চাও, বরং বলো তুমি আমার স্ত্রী নও, তুমি আমার ইহকাল আমার পরকালের সম্বল। কথাগুলি শেষ হইবা মাত্র তাহার চক্ষু হইতে ঝড় ঝড় ধারায় অশ্রু বহিতে লাগিল। তাহার দেহখানি থরথর করিয়া কাঁপিতে লাগিল। যুবক বলিল, তুমি 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 বসো, নইলে পড়ে যাবে যে। বসো, এ কি বিপদে পড়লাম। বলিয়া সে নিচে মাদুরের ওপর বসিল। নয়ন মেঝের ওপর বসিয়া বাম হস্তের ওপর মাথাটি ঝুঁকাইয়া দিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। যুবক বলিল, কেঁদো না, কেঁদো না, চুপ করো। তোমার সম্মুখে কি বিপদ তা তুমি বুঝতে পারছো না? ধরো যদি আমি হ্যাঁ বলি, আচ্ছা হ্যাঁ, আমি তোমার স্বামী, তারপর তোমাকে নিয়ে আমি ঘরকন্যা করি, তারপর যদি প্রমাণ হয়ে যায় আমি তোমার স্বামী নয়, আমি ব্রাহ্মণ পর্যন্ত নয়, আমি কায়েত, আমার নাম সুধীরচন্দ্র বসু, তখন কি সর্বনাশটা হবে বলো দেখি? এটা তুমি একবারও ভাবছো না?
নয়ন তাহার অশ্রুপ্লাবিত মুখখানি তুলিয়া বলিল, তুমি আমার স্বামী। যুবক মুখ নিচু করিল, কিয়ৎক্ষণ পর বলিল, আমি এখন চললাম। এসব ভয়ানক অন্যায় কথা, একজন পরপুরুষের সঙ্গে এরকম ভাবে। কথা শেষ না করিয়াই সে উঠিয়া জুতা পায়ে দিল। নয়ন বলিল, কি করে যাবে? বাইরে যে শিকল বন্ধ। ওহ, তাও তো বটে। বলিয়া যুবক থামিল। নয়ন বলিল, বসো, যদি যেতেই হয় চেয়েও, আমরা তো তোমায় ধরে রাখতে পারবো না। একটা কথা আমাকে বলে যাও, তুমি যে বিয়ে করে আমাকে পরিত্যাগ করে চললে, আমার কি উপায় হবে? যুবক বসিল না, বলিল, সে আমি কি জানি। বলিয়া সে দ্বারের দিকে অগ্রসর হইল। কবাটে করাঘাত করিতে করিতে বলিতে লাগিল, দুয়ারটা খুলে দিন, শুনছেন? আরে দুয়ারটা খুলে দিন। কেহ দুয়ার খুলিবার কোনো লক্ষণ দেখাইল না। ক্রমে যুবক অত্যন্ত অধীর হইয়া উঠিল। দ্বারে ঘন ঘন করাঘাত পদাঘাত করিয়া সে চিৎকার জুড়িয়া দিল। তখন রতনমণি আসিয়া শিকল খুলিল। যুবক বলিল, এরকম সব ভারী অন্যায় আপনাদের, আমি চললাম। রতনমণি বলিল, সেইটাই কি তোমার ধর্ম হলো? আমার ধর্ম আমি জানি। বলিয়া যুবক হনহন করিয়া বাহির হইয়া গেল। রাত্রি 9টার সময় হরিকিঙ্কর বাড়ি ফিরিয়া আসিলেন। গৌরমণি তাহাকে দরজা খুলিয়া দিল। পৃথ্য জিজ্ঞাসা করিলেন, কি হল? গৌরমণি সিঁড়ি উঠিতে উঠিতে পিতাকে সকল কথাই বলিতে লাগিল। পৃথ্য নিজ শয়নকক্ষে আসিয়া জামা জুতা ছাড়িয়া হস্তপদাদি ধৌত করিতে করিতে আনুপূর্বিক সমস্ত কথা শুনিয়া বলিলেন, এখন মনে হচ্ছে আমার মনে যা সন্দেহ ছিল সেইটাই ঠিক। সে আমাদের বিনোদ নয়। তোমরা এত করে বললে, নয়ন পর্যন্ত অত কান্নাকাটি করলে। সে যদি বিনোদ হতো তাহলে অন্তত নিজের পরিচয়টা স্বীকার করে বলতো, আমি সংসারী হব না। কেন তোমরা আমায় এত আকিঞ্চন করছো? যা হোক, সে নয়নকে ছোঁয়নি তো? গৌর বলিল, নয়নের কাছে শুনলাম সে মাদুরে বসেছিল, নয়ন নিচে ছিল, প্রণাম করেছিল, তাও পায়ে হাত দেয়নি। ভাগ্যিস ছোঁয়নি। কাল তোমরা যখন গঙ্গা স্নান করতে যাবে, নয়নকেও নিয়ে যেও। ও যেন খুব ভালো করে একটা ডুব দিয়ে আসে। ছি 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 ছি, কি লজ্জার কথা! বাবা বিশ্বনাথ ধর্ম রক্ষা করেছেন। বলিয়া বৃদ্ধ বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে প্রণাম করিলেন। কার্তিক মাসের মাঝামাঝি একদিন বেলা 9টার সময় বৃদ্ধ হরিকিঙ্কর সেই মাত্র সন্ধ্যাহ্নিক শেষ করিয়া কন্যা প্রদত্ত ঈষদুষ্ণ দুগ্ধপানে প্রবৃত্ত হইয়াছেন। নয়ন সেখানে দাঁড়াইয়াছিল। এমন সময় নিম্নে উঠান হইতে শব্দ শুনিতে পাইল। এ দাই, বাবু হ্যায়? দাই বলিল, বাবু উপর মে হ্যাঁ, যাও না। নয়ন বারান্দার প্রান্তে রেলিংয়ের নিকট গিয়া নিচে চাহিল। যাহা দেখিল তাতে তাহার মাথা ঘুরিয়া উঠিল। 1 মাস পূর্বে স্বামী বলিয়া শাস্ত্র নয়নে যাহার পদপ্রান্তে সে পৃথা লুটাইয়াছিল, সেই আবার আসিয়াছে। সিঁড়িতে জুতার শব্দ হইবা মাত্র নয়ন তাড়াতাড়ি রান্নাঘরে গিয়া আশ্রয় লইল। যুবক আসিয়া পৌঁছিবা মাত্র হরিকিঙ্কর চিৎকার করিয়া উঠিলেন, কে? যুবক জুতা খুলিতে খুলিতে বলিল, আগে আমি। বলিয়া ঢিপ করিয়া তাহাকে একটা প্রণাম করিল। কে জিজ্ঞাসা করিলেও পূর্বেই বৃদ্ধ তাহাকে চিনিয়াছিলেন এবং তাহাকে দেখিয়া চলিয়া উঠিয়াছিলেন। কোনো আশীর্বাদ না করিয়া কঠোর স্বরে বলিলেন, তা এ মেয়ে ছেলেদের বাড়ি, কোনো খবর না দিয়ে হঠাৎ তুমি ঢুকে পড়লে কোন আক্কেলে? তাহার মুখভঙ্গি দেখিয়া যুবক একটু শঙ্কিত হইল। বলিল, নিচে দাই বাসন মাজছিল, তাকেই জিজ্ঞেস করলাম। সে বললে আপনি বারান্দায় বসে আছেন। যা হোক, আমার দোষ হয়ে গেছে, আমাকে মাপ করবেন।
এ কথায় পৃথ্বীর মন যেন একটু নরম হইল। তিনি বলিলেন, আচ্ছা বসো, তা এখন কি মনে করে এসেছো শুনি? আজ আপনার কাছে আমি সেদিনের অপরাধের জন্য ক্ষমা চাইতে এসেছি। আমাকে আপনি মাফ করুন। পৃথ্ব বলিলেন, কেন, ক্ষমা কিসের? নিজের পরিচয় গোপন করার অপরাধ। আপনারা সেদিন এত করে আমাকে বললেন, আমি তখন কিছুতেই স্বীকার করলাম না যে আমি আপনার জামাই বিনোদ। আমার ভারী অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করুন বলিয়া সে মুখখানি নিচু করিয়া রহিল। পৃথ্ব ওষ্ঠচুকল গুটাইয়া ব্যঙ্গস্বরেই বলিলেন, সেদিন অত সাদাসাদি কিছুতেই স্বীকার করলে না যে তুমি বিনোদ। বললে আমি সুধীর বোস, আমি কায়েত, আর 1 মাস যেতে না যেতেই তুমি বিনোদ চাটুর্যে হয়ে গেলে। তা হঠাৎ এই মতটা বদলাবার কারণটা শুনতে পাই কি? যুবক বলিল, ভেবেচিন্তে দেখলাম বিবাহিতা স্ত্রীকে এরকমভাবে ভাসিয়ে দিলে সেটা ঘোর অধর্ম হয়। বৃদ্ধ বলিলেন, তাই কি, নাকি মতটা বদলাবার অন্য একটা কারণ ঘটেছে? আগে আর কি ঘটতে পারে, আমি বিনোদ, এছাড়া আর কোনো কারণ নেই। বৃদ্ধ কয়েক মুহূর্ত যুবকের পানে তাচ্ছিল্যভাবে চাহিয়া থাকিয়া বলিলেন, তা তুমি যে বিনোদ তার প্রমাণ কি? যুবক মুখ তুলিল, বলিল, 1 মাস আগে আপনারা সকলেই আমাকে নিঃসন্দেহ বিনোদ বলিয়া চিনিয়াছিলেন। এর বেশি আর কি প্রমাণ হতে পারে? পৃথ্ব খান নাড়িতে লাগিলেন, বলিলেন, হ্যাঁ, আমি তখন তাই মনে করেছিলাম বটে, আমি স্বীকার করছি। তবে গোড়া থেকেই মনে একটু সন্দেহ যে ছিল না তা কিন্তু নয়। বাপু হে, তুমি যদি সত্যি আমার জামাই বিনোদ হতে, তবে সেই দিনই স্বীকার করতে। অত করে আমরা সবাই তোমাকে সাদাসাদি করলাম, মেয়েটা পর্যন্ত তোমার কাছে গিয়ে কেঁদে মাটি ভিজিয়ে দিলে। তুমি যদি সত্যি বিনোদ হতে, সেরকম করে কখনোই তাকে ফেলে যেতে পারতে না। বামুন গাইতে তো পারেই না, চণ্ডালেও পারে কিনা সন্দেহ। যুবক কিছুক্ষণ বসিয়া রহিল, শেষে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কাজটা আমি চণ্ডালের মতোই করেছি বটে, স্বীকার করছি। যা হয়ে গেছে তার তো আর কোনো উপায় নেই। এখন কি হলে আপনার মনে সন্দেহ যায় তাই বলুন। আমায় সব কথা জিজ্ঞেস করুন, আমাদের গ্রামের কথা, আত্মীয় স্বজনের কথা, আপনার যা ইচ্ছে হয় জিজ্ঞেস করুন। বৃদ্ধ কয়েক মুহূর্ত লোকটার পানে এক দৃষ্টি চাহিয়া থাকিয়া ব্যঙ্গ ভরে জিজ্ঞাসা করিলেন, বেনারস ব্যাংকে তোমার কি কোনো আলাপি বন্ধু বান্ধব চাকরি করে? না, কেন? তাই বলছি আর কি। ব্যাংকে যে আমার কয়েক হাজার টাকা আছে, সে খবরটা কি করে পেলে তুমি বলো দেখি বাপু। যুবক বলিল, আগে সেসব কোনো খবরই তো আমি জানি না, আর সে খবরে আমার দরকারই বাকি। বৃদ্ধ বলিলেন, দরকার যদি নেই, তবে তুমি কি লোভে আজ আমার জামাই সেজে এসেছো শুনি? তোমার চালাকি আমি কি কিছু বুঝতে পারছি না ভেবেছ? এই সময়ের মধ্যে দেশে গিয়ে সব সুলুক সন্ধান খবর বার্তাগুলি জেনে এসেছো, যাতে আমরা তোমায় কোনো কথা জিজ্ঞেস করলে ঠকে না যাও। চোর কাহেকা। একথা শুনিয়া যুবক একটু গরম হইয়া উঠিল, একটু উচ্চকণ্ঠেই বলিল, ও কি কথা বলছেন আপনি? আমি জোচ্চোর? বৃদ্ধ রাখিয়া বলিল, তুই জোচ্চোর, তোর বাপ জোচ্চোর, তোর 14 গোষ্ঠী জোচ্চোর, নিকালো ইয়াসে। বলিয়া তিনি কম্পিত হস্তে সিঁড়ির দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। যুবক উঠিল, জুতা পরিতে পরিতে বলিল, অন্যায় সন্দেহ করে আমাকে তাড়ালেন, শেষে পস্তাতে হবে এর জন্য। হয় হবে, তুমি সরে পড়ো এখন। রাগে কাঁপিতে কাঁপিতে যুবক সিঁড়ি দিয়া নামিয়া গেল। বাটির বাহির হইয়া গলির মধ্যে অল্পদূর অগ্রসর হইতেই দেখিল রতনমণি গৌরমণি 2 জনে গঙ্গা স্নান করিয়া গামছায় তরিতরকারি বাঁধিয়া ফিরিতেছে। যুবক নিকটস্থ হইয়া বলিল, দিদি, আমার অপরাধ তোমরা ক্ষমা করো। সেদিন তোমাদের সঙ্গে আমি বড়ই কুব্যবহার করেছি। আমি তোমাদের বিনোদ। যুবকের কথার স্বর এবং ভাবভঙ্গি দেখিয়া
উভয় ভগিনী আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিল। রতন বলিল, যাচ্ছ কোথা? বাড়ি চলো। যুবক বলিল, বাড়িতে গিয়েছিলাম, বাবা আমার কথা বিশ্বাস করলেন না, তিনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। রতন বলিয়া উঠিল, হ্যাঁ, বলো কি, কি বললেন তিনি? যুবক কাঁদো কাঁদো স্বরে বলিল, বললেন, তুই চোচ্চোর, আমার টাকার লোভে জামাই সেজে এসেছিস। আমার বাপ 14 পুরুষ তুলে গালি দিয়েছেন। রতন ও গৌর পরস্পরের মুখাবলোকন করিতে লাগিল। রতন হঠাৎ যুবকের হাতখানি ধরিয়া ফেলিয়া বলিল, ভাই, তুমি বাবার উপর রাগ করো না, তিনি বুড়ো মানুষ, চোখে ভালো দেখতে পান না, তাই তিনি তোমায় চিনতে না পেরে ওই সব কথা বলেছেন। লক্ষ্মী ভাইটি আমার, রাগ করো না। তুমি এখন সেবাশ্রমে যাচ্ছ তো, সেখানে তুমি থেকো, আমি ওবেলা গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসব। যুবক বলিল, না দিদি, ছেড়ে দিন, আর আমি আসব না। ঢের হয়েছে, বাবা বিশ্বনাথের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েও সংসার সুখের লোভে সে সংকল্প ছেড়ে চলে আসছিলাম। বাবা বিশ্বনাথ তাই আমার জন্য এই চাবুকের ব্যবস্থা করেছেন। চাবুক খেয়ে আবার তাঁরই পায়ে ফিরে যাচ্ছি। বলিয়া যুবক ঝুঁকিয়া রতন ও গৌরমণির পদস্পর্শ করিয়া হনহন করিয়া চলিয়া গেল। রতন ও গৌরমণি তখন তাড়াতাড়ি বাড়ি গিয়া উপস্থিত হইল। দেখিল পিতা হাতের ওপর মাথাটি নিচু করিয়া নীরবে বসিয়া আছেন। গৌরমণি রান্নাঘরে গিয়া চিৎকার করিয়া উঠিল, ও দিদি, শিগগির আয়, সর্বনাশ হয়েছে। কি কি বলিয়া রতন সেদিকে ছুটিল। বৃদ্ধ উঠিয়া ধীরে ধীরে রান্নাঘরে গিয়া দেখিলেন নয়নমণি ঘরের মেঝের ওপর মূর্ছিত হইয়া পড়িয়া আছে। রতন বলিল, বাবা, রাগের মাথায় জামাইকে তাড়ালে, মেয়েটারও প্রাণবধ করলে। বলিয়া তাড়াতাড়ি সেইখানে সে বসিয়া পড়িয়া নয়নমণির মাথাটা কোলে তুলিয়া লইল। গৌরমণি জল আনিয়া মূর্ছিতার মুখে চোখে ঝাপটা দিতে লাগিল। বৃদ্ধ হতাশভাবে সেইখানে বসিয়া মুখে শুধু হায় হায় করিতে লাগিলেন। প্রায় 15 মিনিট শুশ্রূষার পর নয়নমণির মূর্ছা ভাঙিল। রতনমণি ও গৌরমণি সারাদিন পিতাকে অনেক বুঝাইল। তাহারা বলিল, সে যখন বললে যে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমায় পরীক্ষা করে দেখুন আমি সত্যি আপনার জামাই কিনা, তখন তাকে গালমন্দ করে তাড়ানো ঠিক হয়নি। আপনি বলছেন যে সে টাকার লোভে এই 1 মাস দেশে গিয়ে সমস্ত খবর সন্ধান জেনে তৈরি হয়ে এসেছে। বেশ তো, এমন ঢের কথা তাকে জিজ্ঞেস করতে পারা যেত যা আসল বিনোদ ছাড়া আর কেউ জানে না। অন্য কথায় কাজ কি, নয়নের সঙ্গে 7 রাত্রি সে একসাথে ছিল। নয়ন তাকে এমন অনেক কথা জিজ্ঞেস করতে পারত যার উত্তর আসল বিনোদ ছাড়া কেউ বলতে পারে না। অবশেষে বৃদ্ধ সম্মত হইলেন, বলিলেন, আচ্ছা বেশ, তাকে আবার ডাকিয়া আনা হোক। রীতিমতো পরীক্ষাতে যদি মনে সন্দেহ দূর হয় তবেই তাহাকে জামাই বলিয়া গ্রহণ করা যাইতে পারে। এই কথা শুনিয়া বিকাল 4টার সময় মহল্লাসে রতনমণি বিশ্বনাথ সেবাশ্রমে গিয়া সন্ধান করিয়া জানিল তথায় সে যুবক সকলের নিকট বিনোদ চট্টোপাধ্যায় নামেই পরিচিত ছিল। অতবেলা 2টার সময় জিনিসপত্র লইয়া গাড়ি ডাকিয়া সে স্টেশনে চলিয়া গিয়াছে। কোথায় যাইবে কাহাকেও বলিয়া যায় নাই। কন্যার মুখে এ সকল সংবাদ শুনিয়া বৃদ্ধ শিরে করাঘাত করিয়া বলিলেন, হায় 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 হায়, রাগের বশে কি কাজ করে বসলাম। অনুশোচনায় তিনি অস্থির হইয়া উঠিলেন। রতনমণি তাহাকে বুঝাইতে লাগিল, আপনি আর কি করবেন বাবা, যার অদৃষ্টে যা আছে তাই তো হবে, সে তো কেউ রদ করতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও পারতেন না। 1 দিন কাটিল, 2 দিন কাটিল। এই 2 দিন নিয়মিত সময় হরিকিঙ্কর আহারে বসিয়াছেন বটে, কিন্তু খাদ্যদ্রব্য অধিকাংশই অভুক্ত পড়িয়া থাকিয়াছে। রাত্রে নিদ্রা হয় না, উঠিয়া বিছানায় বসিয়া থাকেন আর হায় হায় করেন। 3য় দিনে বিশ্বনাথ সেবাশ্রমে গিয়া তথাকার লোকদিগকে জিজ্ঞাসা করিলেন বিনোদের কোনো সংবাদ তাহারা পাইয়াছে কিনা। তাহারা বলিল,
কোনো সংবাদ তারা পায় নাই। নয়নমণির পিসিনো পাণ্ডুর দেহখানি ও ম্লান মুখচ্ছবি দেখিয়া তাহার বুকের ভিতরটা হাহাকার করিতে থাকে। চতুর্থ দিনে তিনি রতন ও গৌরমণিকে ডাকিয়া বলিলেন, আমার বোধ হয় মনের খেদে কাশি ছেড়ে আর কোনো তীর্থস্থানে গিয়ে সে আশ্রয় নিয়েছে। এখানকার বাড়ি বন্ধ করে চলো আমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, যদি কোথাও আবার তার দেখা পাই। 2-3 দিন ধরিয়া পিতা ও কন্যাতয়ের মধ্যে এই বিষয়ে বাদানুবাদ চলিল। রতন বলে, আপনার এই দুর্বল শরীর, এ অবস্থায় দেশে দেশে ঘুরে বেড়ানো কি আপনার শরীরে সইবে? বিদেশ বিভুঁইয়ে যদি কোনো অসুখ বিসুখ হয়ে পড়ে তাহলে আমরা মেয়ে মানুষ আপনাকে নিয়ে আতান্তরে পড়ে যাব। যে সে কাশি ছেড়ে গিয়েছে, আবার হয়তো ফিরে আসবে। মাঝে মাঝে গিয়ে সেবাশ্রমে খবর নিলেই হবে, দিন কতক দেখাই যাক না। এইরূপে 1 মাস কাটিল। 2য় মাসের মাঝামাঝি একদিন বৃদ্ধ পূজান্নিক সারিয়া দুগ্ধপান করিয়া নয়নমণিকে বলিলেন, আমি একবার অগস্ত কুণ্ডে যাচ্ছি, ঘণ্টাখানেক পরেই ফিরব। দাই নিম্নে বসিয়া বাসন মাজিতেছিল। বৃদ্ধ তাহাকে বলিয়া গেলেন, আমি বেরোচ্ছি, ছোট দিদিমণি একলা ঘরে রইল, পর দিদি মেজ দিদি ফিরে না আসা পর্যন্ত তুই বাড়িতে থাকিস, কোথাও যেন যাসনি। বলিয়া তিনি বাহির হইয়া গেলেন। নয়নমণি রান্নাঘর বন্ধ করিয়া পিতার ঘরে আসিয়া তাহার মহাভারতখানি লইয়া মেঝের ওপর বসিয়া পড়িতে আরম্ভ করিল। কিয়ৎক্ষণ পর দাই নিম্ন হইতে আসিয়া বলিল, চোর দিদিমণি, ঢাকওয়ালা এই রেজিস্ট্রারি চিঠি নিয়ে এসেছে, দাও, রসিদ লিখে দাও। নয়ন চিঠিখানি হাতে করিয়া দেখিল তাহার নামেরই চিঠি। উপরে বাংলায় স্পষ্ট লেখা রহিয়াছে শ্রীমতী নয়নমণি দেবী। তাহার পর নিচে ইংরাজিতে কি সব লেখা আছে, তাহা নয়ন পড়িতে পারিল না। এ চিঠি কে লিখিল? নয়নকে কেহ তো কোনোদিন চিঠি লেখে না। যাহা হোক, কম্পিত হস্তে রসিদে সহি করিয়া চিঠিখানি খুলিয়া দেখিল একখানি 10 টাকার নোট তাহার মধ্যে রহিয়াছে। তখন চিঠিখানি সে পড়িতে লাগিল। শ্রী শ্রী বিশ্বনাথ শরণং, আমিনাবাদ, লখনৌ, 22শে অগ্রহায়ণ। নয়নমণি, তুমি আমার এই পত্র পাইয়া বোধহয় আশ্চর্য হইবে, কারণ বিবাহের পর 5 বৎসরের মধ্যে আমি তোমাকে কখনো কোনো পত্র লিখি নাই, এই প্রথম। যেদিন প্রথম রাস্তায় তোমার দিদিদের সহিত দেখা হয়, সেদিন বিকালে তোমাদের বাড়ি যাইবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু যাইতে বাধ্য হইয়াছিলাম। কারণ প্রথমত সত্যবদ্ধ হইয়াছিলাম, এবং দ্বিতীয়ত আমি না যাইলে বরদিদি সেবাশ্রমে গিয়া উপস্থিত হইবেন বলিয়া শাসাইয়া রাখিয়াছিলেন। সেবাশ্রমে সকলেই আমার প্রকৃত পরিচয় জ্ঞাত ছিল, সুতরাং ধরা পড়িতাম। সেদিন বিকালে আমি তোমাদের কাশীর নদিয়া ছত্তরের বাড়িতে গিয়া মহাপাষণ্ডের মতো তোমাদের সকল অনুরোধ উপেক্ষা করিয়া কিছুতেই স্বীকার করি নাই যে আমিই বিনোদ। তুমি যখন আমার কাছে বসিয়া কাঁদিতেছিলে, জানো, তখন একবার আমার ইচ্ছা হইতেছিল যে স্বীকার করি, কিন্তু আমি বাবা বিশ্বনাথের সেবার জন্য নিজ জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করিয়াছিলাম। গৃহী হইলে আমার ব্রত ভঙ্গ হইবে এই ভাবিয়া তখন অনেক কষ্টে যেন নিজেকে সংবরণ করিয়া সেখান হইতে চলিয়া আসিলাম বটে, কিন্তু যে ব্রতের জন্য তোমাদের সহিত এমন নিষ্ঠুর ব্যবহার করিয়া আসিলাম, সে ব্রতে আমি আর মন দিতে পারিলাম না। সারাদিন কেবল তোমার সেই অশ্রুপূর্ণ চক্ষু 2টি স্মরণ হয়। যে কাজে নিজেকে নিয়োগ করিয়াছিলাম সে কাজে আর মন লাগে না। তোমার সেই মুখখানি, সেই কথাগুলি কেবলই মনে পড়ে, আর বুকের মধ্যে কেমন যেন হু হু করিতে থাকে। কাজের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়া তোমায় ভুলিবার চেষ্টা করি, কিন্তু বৃথা চেষ্টা। কেবলই মনে হয় দিন দুঃখী ও আর্তের সেবা শুশ্রূষার জন্য আমি নিজেকে উৎসর্গ করিয়াছি বটে, কিন্তু আমি ধর্মসাক্ষী করিয়া যাহাকে চিরজীবন রক্ষা করিবার ভার গ্রহণ করিয়াছিলাম, তাহার উপায়ে কি করিলাম?
নিজ ধর্মপত্নীকে চিরদুঃখে ভাসাইয়া আমি কি ধর্ম পালন করিতে বসিয়াছি। 1 মাস কাল নিজের মনে অনেক বিচার বিবেচনা করিয়া দেখিলাম, আমি যাহা করিতে প্রবৃত্ত হইয়াছি তাহা ধর্ম নয়, ঘোর অধর্ম। তাই সেদিন 9টার সময় নিজ প্রকৃত পরিচয় দিয়া তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করিয়া আবার গৃহবাসী হইবার অভিপ্রায়ে তোমাদের বাড়ি গিয়াছিলাম। বাবার সঙ্গে যখন আমি বসিয়া কথা কহিতেছিলাম, তখন রান্নাঘর হইতে তোমার চক্ষু দুইটি একবার মাত্র দেখিতে পাইয়াছিলাম। বাবা আমার সহিত কিরূপ ব্যবহার করিয়াছিলেন তাহা তুমি সকর্ণে সমস্তই শুনিয়াছ। তাহার পর মনের ধিক্কারে আমি সেখান হইতে চলিয়া আসি। পথে দিদির সহিত দেখা হয়, তাহাদের কাছে ক্ষমা প্রার্থনা করিয়া আসিয়াছি। কেবল তোমার কাছে ক্ষমা প্রার্থনা করিবার সুযোগ আমি পাই নাই, এই পত্রে তাহা করিতেছি। তুমি সেদিন আমায় বলিয়াছিলে আমি তোমার স্ত্রী না হই, তুমি আমার স্বামী। তোমার স্বামীর পূর্ব আচরণের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো, তোমার নিকট এই আমার প্রার্থনা। আমি এখানে বলরামপুর হাসপাতালে ডাক্তারির চাকরি গ্রহণ করিয়াছি। তোমার বাবা আমাকে তাড়াইয়া দিলেও আমি তোমার স্বামী রহিলাম। যদি কখনো আমার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করো, আমার কাছে আসিতে চাও, তবে আমাকে লিখিও, আমি তাহার ব্যবস্থা করিব। আমার প্রথম উপার্জন হইতে এই 10টি টাকা এই পত্রের মধ্যে তোমায় পাঠাইয়া দিলাম। তুমি গ্রহণ করিলে সুখী হইব এবং আমার উপার্জন সার্থক হইবে। কিন্তু কি জানি, বাবা যদি এ টাকা তোমাকে গ্রহণ করিতে না দেন, তবে বিশ্বনাথ সেবাশ্রমে উহা পাঠাইয়া দিও। তুমি যে আমায় পত্র লিখিবে এ আশা করা আমার পক্ষে দুরাশা মাত্র। আমি মাঝে মাঝে তোমায় চিঠি লিখিব। বাবার যদি অমত না হয়, তাহা হইলে দিদিরা যেন আমাকে দয়া করে মাঝে মাঝে তোমার সংবাদটা দেন। তাহাদিগকে আমার প্রণাম জানাইও। ইতি তোমার হতভাগ্য স্বামী বিনোদ। নয়নমণির তখনও পত্র পড়া শেষ হয় নাই। রতনমণি ও গৌরমণি গঙ্গা স্নান করিয়া ফিরিয়া আসিল। নয়ন পত্রখানি তাদের দেখাইল। গৌরমণি বলিল, বাবা এলে তাকে এই চিঠি দেখিয়ে কালই আমরা লখনৌ যাই চল। অল্পক্ষণ পরে বৃদ্ধ হরিকিঙ্কর হাঁপাইতে হাঁপাইতে বাড়ি আসিয়া বলিলেন, ওরে রত্নী, আমার আলমারিটা খোল দেখি চট করে। কেন বাবা, কি হয়েছে? বলিয়া রতন চাবি বাহির করিল। বৃদ্ধ অধীর হইয়া বলিল, ওরে খোল খোল, কথা পরে হবে এখন। রতনমণি আলমারি খুলিবা মাত্র বৃদ্ধ তাড়াতাড়ি তাহার একটা স্থান হইতে 1 বান্ডিল পুরাতন কাগজ টানিয়া বাহির করিলেন। তাহার মধ্যে খুঁজিতে খুঁজিতে বিনোদের লেখা 5 বৎসর পুরাতন একখানি পত্র পাওয়া গেল। সেই পত্রখানি খুলিয়া বৃদ্ধ নিজের পকেট হইতে আরো একখানি তাজা পত্র বাহির করিয়া মিলাইতে লাগিলেন। কন্যাদয়কে বলিলেন, দেখ দেখি, 2 চিঠি এক হাতের লেখা নয়। রতনমণি গৌরমণি নূতন পত্রখানি তুলিয়া দেখিল, তাহাও বিনোদ লখনৌ হইতে সেবাশ্রমে লিখিয়াছে। বেতন পাইয়া আশ্রমের সাহায্যকল্পে পত্র মধ্যে 10টি টাকা পাঠাইয়া দিয়াছে। বৃদ্ধ বলিলেন, আজ ওদের ওখানে খোঁজ নিতে গিয়ে শুনলাম একটু আগেই তারা এই চিঠি পেয়েছে। চিঠি দেখেই মনে হলো আমার কাছেও তার 2-1খানি চিঠি তো আছে, হাতের লেখায় মিলিয়ে দেখি না। তাই চিঠিখানি তাদের কাছে চেয়ে নিয়ে ছুটতে ছুটতে এসেছি। আমার তো ভালো নজর হয় না, তবু যেন মনে হচ্ছে, দেখ না, 2 লেখাই এক। তোরা বেশ করে দেখ, তোদের কি মনে হয় আমাকে বল দেখি। রতন হাসিয়া বলিল, একই লেখা বাবা, এই দেখুন, বিনোদের আর একখানি চিঠি একটু আগেই এসেছে। নয়নকেও বিনোদ প্রথম মাসে মাইনে পেয়ে 10টি টাকা পাঠিয়ে দিয়েছে। বলিয়া পত্রখানি সে পিতার হাতে দিল। বৃদ্ধ পত্রখানি হাতে লইলেন, কিন্তু পড়িলেন না। ফিরাইয়া দিয়া বলিলেন, জয় বাবা বিশ্বনাথের জয়। এমন কৃপা যেন চিরদিন থাকে বাবা, চিরদিন থাকে। তাহার 2 চক্ষু দিয়া দরদর ধারায় আনন্দাশ্রু প্রবাহিত হইতে লাগিল। পরদিন সকলে মিলিয়া লখনৌ যাত্রা করিলেন।
ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। তো প্রতি এপিসোডের শেষেই আমি আপনাদের একটু জ্ঞান দিই, আপনারাও দেখি আপত্তি না করে দিব্যি শোনেন। তাই আজও মনে হলো একটা কথা বলি। এটা কিন্তু আমি ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে বলছি। আপনাদের যদি সংসার করার ইচ্ছে না থাকে, বিয়ে করবেন না। যে যাই বলুক, একদম করবেন না। বিশ্বাস করুন, সংসার না করতে চাওয়াটা কোনো খারাপ জিনিস না। আপনি সিঙ্গেল প্যারেন্ট হতে চান, সিচুয়েশনশিপে থাকতে চান, আজীবন লিভ ইন করতে চান, সন্ন্যাস নিতে চান, কাজকর্ম বা পড়াশোনায় জীবনটা কাটিয়ে দিতে চান, কোনোটাই খারাপ নয়। খারাপ সেটাই যখন আপনি সংসার করতে না চেয়েও সংসারে ঢুকে পড়েন। আজকের দিনকাল নয়নমণির যুগের মতো না হলেও বিয়ে বা সংসার আজও অনেকের কাছেই একটা একটা চিরকালীন ব্যাপার স্যাপার, জানেন তো। সেখানে ঢোকার আগে প্লিজ একবার নিজেকে জিজ্ঞেস করে নেবেন নিজেকে বা অন্য কাউকে ঠকাতে যাচ্ছেন কিনা। কারণ আপনার মন বিনোদের মতো কখনো নাও তো বদলাতে পারে। যাক, জ্ঞানের পর্ব ফুরলো, নোটে গাছটি মুড়লো। সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। খুব শিগগিরই আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন শুভরাত্রি।